আচ্ছা, তোমরা বলো তো, মানুষ মরে গিয়ে আবার কি করে তার বাড়ির লোকের সঙ্গে বসবাস করে? হ্যাঁ, তোমরা হয়তো এটা শুনেই বলবে এগুলো হয় না, অসম্ভব। কিন্তু এইরকমই একটা সত্য ঘটনা আজ আমি তোমাদের বলবো। মানুষ মরে গিয়ে আবার তার বাড়ির লোকের সঙ্গে বসবাস করছে। কে কী করছে সবার উপর খেয়াল রাখছে। এইরকমই একটা সত্য ঘটনা আজ আমি তোমাদের শোনাবো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের ঘটনা হলো বড় মা। শুরু হচ্ছে আজকের সত্য ঘটনা। যে কাহিনীটি আজ আমি বলতে এসেছি, এটি বহু বছর পূর্বে আমার নিজের দেখা একটা সত্য ঘটনা। যে পরিবারে এই ঘটনাটি ঘটেছিল তার বংশধরেরা অনেকেই জীবিত, সুতরাং তাদের প্রকৃত নামধাম আমি ঠিক প্রকাশ করব না, তাতে মূল বিষয়বস্তুর কোনো হানি ঘটবে না। এরা ছিলেন আমার নিকট আত্মীয়। এরা ছিলেন সম্পূর্ণ গৃহস্থ, পশ্চিমের কোনো শহরে বসবাস করতেন। দুই ভাই। বড় ভাই যোগেনবাবু, সেখানকার একজন নামকরা উকিল। ছোট ভাই ডাক্তার। দুই ভাই মিলে প্রচুর আয় করতেন। সেখানকার সমাজ দুই ভাইয়ের যথেষ্ট নামযশ ও খ্যাতি ছিল। সংসারটি খুব বেশ বড়। বুড়ো বাপ মা, দুই ভাইয়ের দুই স্ত্রী, প্রত্যেকের 5-6টি করে সন্তান। একটা বয়স্ক বিধবা ভাগ্নিও আছে, তারও 4-5টি সন্তান। তাদের মধ্যে আবার কারো কারো বিবাহ হয়েছে, তাদের স্ত্রী ছেলেপুলে। এছাড়াও চাকর বাকর, ঝি, পাচক, মাহুরে, কম্পাউন্ডার, সরকার, গোমাস্তা প্রভৃতি মিলে সংসারটা খুবই বড়, সর্বদা জমজম করত। এই বৃহৎ সংসারে যিনি গিন্নি ছিলেন, সকলেই তাকে বড়মা বলে সম্বোধন করতেন। তিনি ছিলেন যোগেনবাবুর স্ত্রী। বৃহৎ সংসারে ছোট বড় সব রকম খুঁটনাকি তাকে দেখতে হতো। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত তার কাজের আর বিরাম ছিল না। যদিও বিধবা ননদ তাকে সর্বদা সাহায্য করতেন, কিন্তু এক বছর হঠাৎ বড়মা মারাত্মক ব্যাধি কলরাতে আক্রান্ত হলেন, মারাও গেলেন। সবাই মৃত্যু শোকে ঢলে পড়ল। তার মৃত্যুর কিছু পরে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। যমুনা নামে একটা বিধবা বয়সী দাসী অনেকদিন এ বাড়িতে কাজ করে আসছিল। ছোট ছোট জন কয়েক ছেলে মেয়েকে নিয়ে রাত্রে সে দোতলার একটা ঘরে শুতে যেত। একদিন রাত 2-2:30টার সময় তাকে বাইরে আসতে হয়। ঘরের বাইরে একটা খোলা লম্বা টানা বারান্দা ছিল। সেই বারান্দার শেষ প্রান্তে মুখ হাত ধোবার একটা ঘর ছিল। বাড়িটা ছিল সেকালে চক মেলানো বাড়ি। মাঝে খানিকটা জমি উঠানের মতো রেখে চারিধারে 4 সারি ঘর। 4 সারি ঘরের কোলে ভেতরের দিকে একটা বারান্দা। ঠিক এর ওপর এভাবেই এর দোতলা। দোতলায় চারিদিকটার এই টানা বারান্দার 2 বিপরীত কোণায় দুটো বাথরুমের মতো মুখ হাত ধোবার জায়গা ছিল। সেদিনের রাতটা ছিল জ্যোৎস্না রাত। যমুনা বাথরুম থেকে বেরিয়ে আসে। বিপরীত দিকটায় বারান্দার দিকে চেয়ে দেখবার সঙ্গে সঙ্গেই বিকট একটা চিৎকারের সঙ্গে সেই অজ্ঞান হয়ে পড়ে। তার চিৎকারে অনেকেরই যেন ঘুম ভেঙে যায়। সকলে সেখানে ছুটে আসে। ছোট ভাই দ্বিজেনবাবু ছিলেন ডাক্তার। তার চেষ্টায় শীঘ্রই যমুনার জ্ঞান ফিরে এলো। তারপর একটু সুস্থ হয়ে যমুনা যা বলল তা কেউ বা বিশ্বাস করলো, কেউ বা কথাটা হেসে উড়িয়ে দিল। যমুনা বলল, সেই ওদিকটার বারান্দায় বড়বাবু শোবার ঘরের জানলার ধারে বড় মাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যে নাকি বছর 15 আগে মারা যায়। সেদিন কথাটা অনেকে হেসে উড়িয়ে দিল বটে, কিন্তু এর কয়েকদিন পর যোগেনবাবুর বিধবা ভাগ্নি বললেন, গত রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি খোলা জানলা দিয়ে বড় বউকে ওদিকের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তখন সকলের মনে আতঙ্ক ও দুশ্চিন্তার একটা দানা ছেয়ে বসল। তখন ব্যাপারটা কেউ আর উড়িয়ে দিতে বা অবিশ্বাস করতে পারল না। তারপর থেকে এই রকম ঘটনা খুব ঘন ঘন ঘটতে লাগলো।
বাড়ির অনেকেই বড় মার যেখানে সেখানে দেখা পেতে লাগলো। কখনো ছাদের ওপর পা ঝুলিয়ে বসে আছেন, কখনো বা রেলিংয়ের লোহার খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন, কখনো বা যোগেনবাবু শোবার ঘরে একটি কোণায় লাল পাড় শাড়ির ঘোমটা নেড়ে বসে আছেন। ক্রমাগত দিনের পর দিন এইরকম ব্যাপার ঘটতে থাকায় সকলের মনে আতঙ্কের পরিমাণটা অনেকটা কেটে গেল। কিন্তু অশুভ আকাঙ্ক্ষায় সকলেই ব্যাকুল হয়ে পড়লেন। বন্ধুবান্ধবের দল নানা রকম পরামর্শ দিতে লাগলেন। তাদের মধ্যে অধিকাংশই বললেন, খুব শীঘ্রই গয়া গিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করে আসুন, নইলে এ ভূত ছেড়ে যাবেন না। সুতরাং তাই স্থির করা হলো এবং তারই জোগাড় যন্ত্র হতে থাকলো। কিন্তু কয়েকদিন পর কাদম্বিনী দেবীর বড় ছেলে সুরেশ রাত প্রায় 11টার সময় যখন বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ওদিকটার বারান্দায় পার হয়ে এদিকের বারান্দায় আসছিল, তখন স্পষ্ট দেখল যে বারান্দার এক পাশে তার বড় মামিমা দাঁড়িয়ে আছেন এবং তাকে বলছেন, সুরেশ, ও সব তোরা যে মতলব করছিস কিছু করিস না বাবা, ওতে কোনো ফল হবে না। আমি কিন্তু এ বাড়ি ছেড়ে যাব না। কয়েক পিণ্ডদানও হলো, আরও অনেক কিছু হলো, ফল কিন্তু কিছুই হলো না। এদিকে যোগেনবাবুর শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো, অথচ তার কোনো নির্দিষ্ট রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ দেখা গেল না। তখন আত্মীয় স্বজন সকলের পরামর্শে স্থির হলো যে এই অবস্থান ছেড়ে কলকাতায় গিয়ে বসবাস করাই কর্তব্য। সুতরাং মাসখানেকের মধ্যেই তারা সকলে কলকাতায় চলে এলেন। কলকাতায় এসে যে অবস্থার কোনো পরিবর্তন হলো এমন কিন্তু নয়। পশ্চিমে বাড়ির মতো এখানেও বড় মাকে সকলে দেখতে পেতে থাকলো। এদিকে যোগেনবাবুর শরীর দিন দিন বেশ শীর্ণ হয়ে আসতে লাগলো। কলকাতায় তখনকার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু তার শরীর দিনের পর দিন ভাঙনের দিকে যেতে লাগলো। কোনো রোগের লক্ষণ তার দেহে পাওয়া গেল না, শুধুমাত্র দুর্বলতা। এদিকে বড়মার ব্যাপারে অনেক কিছু করা হলো, অনেক নাম করা রোজাকে আনা হলো। তারা অনেক কিছু ঝাড়ফুঁক অনেক কিছু যোগ্য করলো, কিন্তু ফলপর্ব কিছুই হলো না। অবশেষে যোগেনবাবু একেবারে শয্যাশয়ী হয়ে পড়লেন। তার বিকেলের দিকে প্রত্যহ একটু করে জ্বরও হতে লাগলো। এই জ্বর হবার সূত্রটা পেয়ে ডাক্তাররা অকুলে যেন একটু কুল পেলেন। তারা উদ্যম দমে চিকিৎসা চালাতে লাগলেন, কিন্তু কিছুতেই যোগেনবাবুকে ভালো দিকেই আনা গেল না। তার অবস্থা ক্রমেই দিন দিন যেন আরও শেষ হতে লাগলো। এই সময়টা আমি আমার ঠাকুমার সঙ্গে এদের বাড়িতে এসে দিনপণ্ড থাকি। পূর্বেই বলেছি, এরা আমার আত্মীয় হন। এরা পশ্চিমে থাকায় এদের সঙ্গে সেই আত্মীয়তায় একটু ভাটা পড়েছিল, কিন্তু কলকাতায় ফিরে এলে আবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যোগেনবাবুর অসুখ বাড়াবাড়ির দিকে খবর পেয়ে ঠাকুমা তাকে দেখতে গেলেন। আমার তখন বালক বয়স, বোধহয় 12 কি 13 বছর মাত্র। ঠাকুমা যোগেনবাবুর ঘরে গেলেন। তিনি ঠাকুমাকে বললেন, পিসিমা, এরা আমাকে বাঁচানোর জন্য অনর্থক চেষ্টা ও অর্থ ব্যয় করছে। আমাকে যে যেতেই হবে, আমার সময় বড় হয়ে এসছে। পূর্বের মতোই সকলে বড় মাকে দেখতে পায়। এই জিনিসটা এখন সকলের গা শোয়া হয়ে গিয়েছে। সেজন্য প্রথম দিকের মতো কেউ আর ভয় পায় না। বিশেষত এই সময়টা ব্যাপারটা যেন নৈতিক হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য এই ব্যাপারে কারোর কোনো মনেই শান্তি ছিল না, অথচ শান্তি পাবার আশায় প্রত্যেকে পথে অগ্রসর হয়। শেষ পর্যন্ত পথ হারাতে হয়েছে। শুধু একজনের একটি প্রস্তাব মতো কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেছিলেন, ভারতের বাইরে কোনো এক সদূর দেশে যোগেনবাবুকে পাঠিয়ে দেওয়া হোক। বাড়ির সকলেরও ইচ্ছা তাই হয়েছিল, কয়েকটা মাস ইংল্যান্ডে ওকে রাখবার জন্য। কিন্তু এ ব্যবস্থা প্রথম দিকে হলে হয়তো তা পারত। এখন তার শরীরের যেরূপ অবস্থা, তাতে ইচ্ছে হলেও এ কাজ সম্ভব নয়। এখন তাকে জাহাজে তুললে হয়তো জাহাজের মধ্যেই তার মৃত্যু ঘটবে। ঠাকুমার সঙ্গে যে কটা দিন ও বাড়িতে ছিলাম, তার মধ্যে আমিও 2 দিন বড় মাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বিশেষ কিছু ভয় পাইনি। তার কারণ
ভূত পেতের মতো অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের নাকি সুরে কথা বলা কিছুই কিন্তু সেখানে নেই। একটা কথা তোমাদের বলি, তোমাদের ছোট ছোট মনে যেরকম একটা কাল্পনিক বিকট ছবি অঙ্কিত ছিল, সেসবের সঙ্গে কিছুই মিল পাওয়া যায়নি। এ যেন বাড়ির অন্য 10 জনের মতো একজন মানুষের মতোই আঁকা, মানুষের মতোই কথা, মানুষের মতোই কণ্ঠস্বর, বাড়ির গৃহিণীর মতোই তার সব বিষয়ে গৃহিণীপনা। টকটকে লাল পরা শাড়ি, হাতে বালা, নোয়া, মাথায় সিঁদুর, এ যেন জীবন্ত বড় মা তার বহুত দিনের হাতে গড়া বৃহৎ সংসারটি সকল দিকের খুঁটিনাটি ব্যাপারের দিকে পরিচালনা করছেন। এই সূত্রেই তিনি এক রাতে বিমলা নামে এক অল্পবয়স্ক এক দাসীকে বললেন, দেখ বিমলি, নবমা ছোট ছেলেকে দিন দিন পাকিয়ে যাচ্ছে, ওর কিন্তু কিমি হয়েছে, ঠাকুরপো যেন ওর ওষুধের ব্যবস্থা করে দেয়, বুঝলি, এটা একটু ওকে বলে দিস। একদিন তো দ্বিজেনবাবু স্ত্রীকে বললেন, ওরে ছোট, নিমুর কোলের মেয়েটা রোজ মাঝরাতে কেঁদে কেঁদে কুঁকে যাওয়ার মতো কাঁদে, ওর মা কি করে ঘুমোয়, ওই সময় উঠে বসে মেয়েটার গালটাতে একটু ভিজিয়ে দিতে পারে, কি ঘুম রে বাবা, বলিস তো ছোট, ওর মেয়েকে একটু রাতে যেন দুধ দেয়। এইরকম জীবিতকালের মতো মরে গিয়েও সবার দিকে নজর সে রাখছে, তার মধ্যে বেশি নজর স্বামীর দিকে। নবৌমা ছোট ছেলের ওষুধের ব্যবস্থা করছেন, নিমুর কোলের মেয়ের প্রতিও সতর্ক দৃষ্টি, কিন্তু স্বামী যে দিনের পর দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে কোনো তার খেয়াল নেই, দুঃখ নেই, চিন্তা নেই। অথচ এখন যোগেনবাবুর এমন অবস্থা যে তবে কোন দিন যে কী ঘটে তার কোনো ঠিক নেই। কয়েকদিন পর তাই ঘটল। হঠাৎ একদিন মধ্যরাতে যোগেনবাবু চিরদিনের মতো চোখ বুঝলেন। বিস্ময়ের কথা এই যে সেদিন থেকে আর কোনো দিনই বাড়িতে বড় মাকে দেখা যায়নি। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্পটা তোমাদের শুনে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমাদের কাছে তোমাদের নিত্য নতুন গল্প, সত্য ঘটনা শোনানোর জন্য। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।